নমস্কার। সনাতনী জ্যোতিষশাস্ত্রে রাশিচক্র নিয়ে আমরা যখন আলোচনা করি, এই রাশিচক্র আমাদের ভাগ্যের বা আমাদের জীবনের সম্পূর্ণ একটি ইতিহাস বা সম্পূর্ণ একটা কাহিনী এই রাশিচক্র থেকে কিন্তু আমরা বের করতে পারি, যদি বিচার আমরা সঠিকভাবে করি। মূলত আমাদের যে সনাতনী জ্যোতিষশাস্ত্র রয়েছে সেখানে রাশিচক্রের গুরুত্ব সবচেয়ে বেশি। একটি রাশিচক্র থেকেই একজন ব্যক্তি সম্বন্ধে তার জীবনের উত্থান পতন, তার জীবনে কতখানি শুভ ফল আসবে, কতখানি অশুভ ফল আসবে, কি ধরনের বিপদ বাধা আসতে পারে, রাশিচক্রে বিভিন্ন গ্রহের অবস্থান এবং তার ডিগ্রিগত অবস্থান থেকে কিন্তু আমরা ধারণা করতে পারি। মূলত একটি রাশিচক্রই আমাদের জীবনের প্রায় 90 ভাগ বিচারের ক্ষেত্রে কাজে লাগে। এখন আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে রাশিচক্রের নিরিখে দেখা যায় যে একই ধরনের রাশিচক্রের কিছুটা গ্রহের অবস্থান বিভিন্ন মানুষের মধ্যে রয়েছে। ধরা যাক, বহু মানুষের দেখা যায় যে রাশিচক্রে কোনো একটি গ্রহের অবস্থান একই রয়েছে। ধরলাম বৈশাখ মাসে যাদের জন্ম, বৈশাখ মাসে প্রত্যেকের রাশিচক্রেই দেখা যাবে যে রবি গ্রহ মেষ রাশিতে রয়েছে। তাহলে কি তারা সবাই রবির ক্ষেত্র থেকে বা রবির গ্রহের নিরিখে একই ধরনের ফল পাবেন? তা কিন্তু নয়। তাহলে এই যে আমাদের রাশিচক্র, এই রাশিচক্র যে সবসময় 90 ভাগ সঠিক ফল দেবে এবং সেই সঠিক ফলটা তার মাত্রা কতটা হতে পারে সেটা বোঝার ক্ষেত্রে প্রাচীনকালের যারা মুনি ঋষিগণ বা জ্যোতিষীগণ বা যারা এই শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেছে, রিসার্চ করেছেন, তারা কিন্তু শুধু রাশিচক্র নয়, রাশিচক্রের পাশাপাশি আমাদের রাশিচক্রের বিভিন্ন ডিগ্রিগত গ্রহের অবস্থান, রাশিচক্রের বিভিন্ন ডিগ্রিগত অবস্থান, তাকে নানাভাবে অঙ্ক কষে আরো নিপুণভাবে এবং নিখুঁতভাবে কি করে মানুষের রাশিচক্রটিকে আরো বেশি সঠিক করা যায় তার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। সেই কারণে এই রাশিচক্রের পাশাপাশি আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের রাশিচক্র বিচারের ক্ষেত্রে সহায়ককারী। যদিও মূল রাশিচক্রটি সব থেকে বেশি বিচার্য, তার পাশাপাশি আমরা আরো বিশেষ কিছু বিষয় আলোচনার মধ্যে নিয়ে আসি বা বিচারের ক্ষেত্রে নিয়ে আসি। আজ সেই সব বিষয় নিয়েই আপনাদের সংক্ষেপে বলবো, বিস্তারিত নয়, যেটা আপনাদের জেনে রাখা দরকার। আজকাল দেখবেন যে যদি কারো পুরনো রাশিচক্র থাকে আজ থেকে বহু বছর আগে, তখন যখন কম্পিউটার আসেনি, তখন অঙ্ক কষে, পাজি দেখে বা পঞ্জিকা দেখে বা এফিমেরিস দেখে যে রাশিচক্র, তার পাশাপাশি পূর্ণাঙ্গ একটি যে কোষটি তৈরি হতো, তা কিন্তু অনেক সময় সাপেক্ষ ছিল, সেটি তৈরি করতে অনেক সময় লাগতো। আজকের দিনে যারা আপনারা কম্পিউটারে রাশিচক্র তৈরি করাচ্ছেন বা করছেন, বা আজকের দিনে যেহেতু বিজ্ঞানের এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা সবাই কম্পিউটারাইজড রাশিচক্রই ব্যবহার করছি এবং সেখানে সঠিক ডাটা বা জন্ম সময় তারিখ স্থান আমরা যদি দিতে পারি, রাশিচক্রটি সঠিক তৈরি হয়। আমি সেই বিষয় নিয়েই বলছি যে যারা নতুন করে আজকের দিনে রাশিচক্র তৈরি করাচ্ছেন কম্পিউটারে, দেখবেন যে আপনার মূল রাশিচক্রের পাশাপাশি অসংখ্য রাশিচক্র বিভিন্ন তার নামে তার সঙ্গে ছাপা হয়ে বেরোচ্ছে। কম্পিউটারে তৈরি এই বিভিন্ন রাশিচক্রগুলো বা এই বিস্তারিত যে বর্ণনা, সেখানে অনেক রাশিচক্রের মতোই দেখতে আরো অন্যান্য চক্র রয়েছে। এবার এইগুলো কি? আমাদের রাশিচক্র বিচারের পাশাপাশি প্রাচীন যারা মুনি ঋষি ছিলেন তারা কিন্তু ষোড়শ বর্গের কথা বলে গেছেন। ষোড়শ বর্গ কি?
আমাদের যে রাশিচক্র রয়েছে এই রাশিচক্রের প্রত্যেকটি হাউসের বা প্রত্যেকটি রাশির ডিগ্রিগত মান কিন্তু 30 ডিগ্রি। এইভাবে 12টি যে আমাদের রাশি বা ঘর রয়েছে সম্পূর্ণভাবে 360 ডিগ্রি হয়। আমাদের এই ইউনিভার্সও 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে কিন্তু বিভিন্ন বিভিন্ন গ্রহেরা বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়ে অবস্থান করছে এবং বিভিন্ন রাশিতে গিয়ে তারা জন্মের সময় পড়ছে। প্রতিটি মানুষের রাশিচক্রে কোনো গ্রহের অবস্থান কিছুটা এক ধরনের হলেও ডিগ্রিগত অবস্থান এবং ডিগ্রিকেও যদি আরো ভাঙি, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, তাতে দেখা যায় যে প্রত্যেকটি মানুষের রাশিচক্রে এই গ্রহের অবস্থান কিন্তু একদম সঠিক নয়। বা কোনো দুটি গ্রহ, একটি গ্রহ, তিনটি গ্রহের হয়তো ঘরগত অবস্থান ঠিক হলো, সবার রাশিচক্রে সব গ্রহ কিন্তু সমানভাবে একই রকম নিয়মে সাজানো নেই। প্রতিটি মানুষের ইভেন একই দিনে প্রায় কাছাকাছি সময়ে জন্ম হওয়া জাতক জাতিকা, নবজাতক যারা, তাদেরও যদি সূক্ষ্ম বিচার করা যায় দেখা যায় যে তাদের প্রত্যেকের গ্রহের ডিগ্রিগত কিছু ফারাক খুব সূক্ষ্ম হলেও রয়েছে। এই যে ডিগ্রিগত ফারাক, এই ডিগ্রিগত ফারাকের জন্যই রাশিচক্রের যে ষোড়শ বর্গ, সেই ষোড়শ বর্গের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি প্রতিটি মানুষের দশা চক্রের একটা প্রভাব কিন্তু আলাদা হবে। সেখানে বৎসর, সময়, মাস, দিন, বা আমি যদি কোনো দশাচক্রকে আরো ছোট ছোট করে ভেঙে দিতে পারি আমরা, তাহলে দেখা যাবে সেখানেও অবশ্যই প্রায় কাছাকাছি সময়ে জন্ম হওয়া জাতক জাতিকাদেরও কিন্তু দশাচক্রের একটা ফারাক থাকবে এবং এই ষোড়শ বর্গের একটা ফারাক থাকবে। এই ষোড়শ বর্গ থেকেই কিন্তু গ্রহের বলাবল, অর্থাৎ প্রতিটি গ্রহ, যেই নবগ্রহ নিয়ে আমরা জন্মগ্রহণ করি, সেই নবগ্রহ কতটা বলশালী তা কিন্তু জানা যায়। আপাতভাবে মূল রাশিচক্রটির থেকে যেমন একটি মানুষের সম্বন্ধে ধারণা আসে, একজন ব্যক্তির সম্বন্ধে ধারণা আসে, সেই ব্যক্তির সমস্ত কিছুই, তার জীবনে যা যা ঘটবে এবং দশান্তর দশায় গ্রহের বলাবল অনুযায়ী কেমন ফল পেতে পারে, তা কিন্তু এই বর্গ বিচার থেকে আমরা জানতে পারি। ষোড়শ বর্গ তাই রাশিচক্র বিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নয়। আমি আপনাদের এর আগের অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের জীবনে রাশিচক্র বিচারের পাশাপাশি পঞ্চাঙ্গের যেমন একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ পঞ্জিকার যেমন একটা ভূমিকা রয়েছে, তিথি, বার, নক্ষত্র, করণ, যোগ, এই যে 5টি জিনিসের যেমন ভূমিকা রয়েছে, সেইখানে কিন্তু গ্রহের অবস্থান দেখা হচ্ছে না, শুধু দেখা হচ্ছে তিথি, বার, যোগ, করণ, নক্ষত্র, এইগুলো কি আমরা নিয়ে জন্মগ্রহণ করেছি, কারণ এগুলোর গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত বেশি রয়েছে। এর পাশাপাশি এই যে ষোড়শ বর্গ, এই ষোড়শ বর্গতে গ্রহের বলাবল বিচার হয়। ষোড়শ বর্গতেই কোন গ্রহ কিভাবে অবস্থান হচ্ছে, গ্রহরা কি সঠিক অবস্থানে রয়েছে, গ্রহরা কি ভালো পজিশনে রয়েছে, কোন গ্রহ বর্গোত্তম রয়েছে, কোন গ্রহ পাপ ঘরে গিয়ে বসে গেছে, এইভাবে যদি আমি ষোড়শ বর্গ আমরা বিচার করতে পারি, তাহলে যদি আমি একটি একটি গ্রহ নিয়ে তার বলাবল বিচার করতে শুরু করি, তাহলে দেখা যায় যে এই ষোড়শ বর্গে কোন গ্রহের অবস্থান কতখানি বলশালী বা কোন গ্রহ কতটি দুর্বল হয়েছে তা জানা সম্ভব এবং তার ফলেই কিন্তু একজন ব্যক্তির জীবনে সেই গ্রহটি কতটি ভালো বা খারাপ প্রভাব ফেলবে তা সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। আপাতভাবে আমাদের মনে হতেই পারে, যেমন আমি আপনাদের বললাম যে রবি আমার মেষ রাশিতে রয়েছে, রবি কি তাহলে উচ্চস্থ হয়ে সবসময় ভালো ফল দেবে? এই দেবে কি দেবে না, এটিকে সঠিকভাবে জানতে গেলে ষোড়শ বর্গের একটা প্রয়োজন। ষোড়শ বর্গে রবির কোন বর্গে কোথায় অবস্থান করেছে তা কিন্তু জানা যাবে এবং তা থেকে বোঝা যাবে রবি জন্ম সময়ে কতখানি বলশালী রয়েছে বা কতখানি দুর্বল রয়েছে। বর্গের শেষ নেই। আমাদের জ্যোতিষশাস্ত্রে এই যে গ্রহের ডিগ্রিগত অবস্থান, রাশিতে অবস্থান, চর, স্থির, দাত্তক বা সম, বিষম, এই যে রাশির যে বিভিন্ন রকম ভাবে ক্লাসিফিকেশন রয়েছে, সেই অনুযায়ী বর্গ তৈরি হয় এবং বিভিন্ন বর্গ
বিভিন্ন রকমভাবে গ্রহের সম্বন্ধে আমাদের জানতে সাহায্য করে। এই বর্গ বিচারের বিভিন্ন পদ্ধতিতে অনেক ধরনের বর্গ আমাদের জ্যোতিষশাস্ত্রে ঠাঁই পেয়েছে, এবং যদি সঠিক বিচার করা যায় দেখা যায় যে প্রত্যেকটি বর্গেরই কিন্তু কিছু না কিছু প্রভাব আমরা অস্বীকার করতে পারবো না। তবে বর্তমান যুগে বা জ্যোতিষশাস্ত্র যবে থেকে অধ্যয়ন হচ্ছে, জ্যোতিষশাস্ত্র যবে থেকে চর্চা হচ্ছে, বা মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্র নিয়ে যতদিন ধরে গবেষণা চলছে, মূলত 16টি বর্গের গুরুত্ব সব থেকে বেশি দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনেক ধরনের বর্গ কিন্তু রয়েছে। এই ষোড়শ বর্গ বা 16টি বর্গ কি, আপনারা মন দিয়ে শুনবেন। এই 16টি বর্গের মধ্যে গ্রহের অবস্থান থেকে একটি গ্রহের সম্বন্ধে আমরা কিন্তু সঠিক ধারণা করতে পারি। এই ষোড়শ বর্গ বা 16টি বর্গ হচ্ছে হোরা, দ্রেক্কান, চতুর্থাংশ, সপ্তমাংশ, নবাংশ, দ্বাদশাংশ, ষোড়শাংশ, বিংশাংশ, চতুর্বিংশাংশ, সপ্তবিংশাংশ, অক্ষবেদাংশ, ষষ্ঠাংশ, এগুলো এর মধ্যে পড়ছে। এছাড়াও দশাংশ, দ্বাদশাংশ তো বললামই, ত্রিংশাংশ, এইগুলো নিয়ে কিন্তু আমাদের ষোড়শ বর্গ তৈরি হয়েছে। এই ষোড়শ বর্গে গ্রহের অবস্থান, আমাদের গ্রহের বলাবল এবং ষোড়শ বর্গের প্রত্যেকটি বর্গের একটি আলাদা আলাদা কিন্তু প্রভাব আমাদের জীবনে রয়েছে। যেমন আমরা যদি হোরা বিচার করি, অর্থাৎ আমাদের যে ষোড়শ বর্গের মধ্যে হোরা একটি বর্গ, এই হোরা থেকে কিন্তু আমাদের জীবনে কতটা সম্পদ, কতটা অর্থ, কতটা আয়, এটা কিন্তু আমাদের একটা নির্দেশ দেয়। দ্রেক্কান সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের স্বাস্থ্য, ভাই বোনের মধ্যে কোনো মৃত্যুর কারণ ঘটবে কিনা, দ্রেক্কান থেকে কিন্তু তার আমরা বিচার করতে পারি। চতুর্থাংশ থেকে, চতুর্থ ভাব যেহেতু বিদ্যার ভাব, চতুর্থাংশ থেকে কিন্তু বিদ্যা, শিক্ষা, একজন জাতক বা জাতিকার মনের কোয়ালিটি কি ধরনের হবে তার একটা সামগ্রিক বিচার আমরা পাই। সপ্তমাংশ থেকে সন্তান, সাংসারিক সুখ, সন্তান কি ধরনের হতে পারে তার একটা ধারণা। ষোড়শ বর্গের মধ্যে নবাংশ একটি গুরুত্বপূর্ণ বর্গ। এমনকি মূল রাশিচক্রের পাশাপাশি আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই নবাংশকে। নবাংশে এবং জন্ম সময়ের রাশিচক্রে কোনো গ্রহ যদি একই ঘর অধিকার করে থাকে আমরা তখন তাকে সেই গ্রহকে বর্গোত্তম বলি। নবাংশ আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিচারের জায়গা নেয় দাম্পত্য জীবনে। নবাংশ থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য জীবনের সুখ, ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনের প্রভাবের ফলে কি ধরনের উন্নতি অবনতি হতে পারে, নবাংশ থেকে কিন্তু বিচার হয়। দশমাংশ থেকে, অনেকে দশাংশও বলে, দশমাংশ থেকে কর্মজীবনের একটা বিচার। মানুষ জীবনে তার কর্মক্ষেত্রে কতটা সফল হবে, তার জীবনে সে কতটা উন্নতি করতে পারবে, দশমাংশ থেকে বিচার হয়। দ্বাদশাংশ থেকে পিতামাতার স্বাস্থ্য, শরীর, তাদের আয়ু, এই সম্বন্ধে একটা ধারণা আমরা পাই। ষোড়শাংশ, ষোড়শাংশ থেকে মানুষের শখ, আহ্লাদ, সুখ, চেতনা, তার মানসিকতা কেমন হবে, এগুলোর একটা বিচার আমরা পাই। চতুর্বিংশাংশ থেকে শিক্ষা বিষয়ের একটা গবেষণা, উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষায় কতটা সাফল্য, তা থেকে কতখানি প্রাপ্তি, এই সম্বন্ধে একটা ধারণা হয়। বিংশাংশ থেকে, বিংশাংশ থেকে মানুষের জীবনের আত্মিক উন্নতি বা ভেতরকার মানুষটার কতটা উন্নতি, আধ্যাত্মিক জীবনে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, সেক্ষেত্রে কতটা উন্নতি, সেটা কিন্তু আসে। সপ্তবিংশাংশ থেকে, সপ্তবিংশাংশ থেকে আসে মানুষের জীবনে কি ধরনের হঠাৎ হঠাৎ বিপদ আসতে পারে, হঠাৎ হঠাৎ কারো জীবনে কি ধরনের বিপদ নেমে আসতে পারে, হঠাৎ করে কি দুর্ঘটনা ঘটতে পারে, ব্যয় বেড়ে যেতে পারে, অর্থাৎ ভাগ্যের একটা নেগেটিভ সাইডকে
একটা ধারণা তৈরি করতে সাহায্য করে সপ্তবিংশাংশ। ত্রিংশাংশ থেকে বিচার হয় মৃত্যু, ত্রিংশাংশ থেকে বিচার হয় শত্রু, ত্রিংশাংশ থেকে বিচার হয় মানুষের স্বাস্থ্য, রোগ। এছাড়াও বহু ক্ষেত্রে স্ত্রী জাতির চরিত্র বিচারের ক্ষেত্রে কিন্তু ত্রিংশাংশের একটা গুরুত্ব রয়েছে। অক্ষ বেদাংশ থেকে মানুষের জীবনের চরিত্র, মানুষটির চিন্তা, মানুষটি কতটা তার মানসিকতা উন্নত বা তার মানসিকতা কতটা নীচ, তা বিচার হয়। আর ষষ্ঠাংশ এই সমস্ত বিচারের ক্ষেত্রে একটা সামগ্রিক ধারণা দেয়। ষষ্ঠাংশ বিচারও আমাদের নানাভাবে জ্যোতিষশাস্ত্রকে বিচার করতে সাহায্য করে। তাহলে এই যে হোরা, দেবকান, নবাংশ, চতুর্থাংশ, চতুর্বিংশাংশ যাই নিয়ে আমি বললাম, এগুলোর গুরুত্ব কিন্তু আমাদের রাশিচক্রে রয়েছে, জীবনের ক্ষেত্রে রয়েছে। এই সব বর্গে কোন গ্রহ কিভাবে অবস্থান করছে, শুভভাবে অশুভভাবে, এইভাবে যদি আমরা সূক্ষ্ম বিচার করে সমস্ত বর্গের, বিশেষ করে এই ষোড়শ বর্গের একটা সামগ্রিক ফল তৈরি করতে পারি, তারপর আসল যে রাশিচক্র, যে মূল যে আমাদের হরস্কোপ, সেই হরস্কোপটির ওপর এই প্রভাবগুলোকে একসঙ্গে পাঞ্চ করে নিয়ে, অর্থাৎ একটা তালগোল যাতে না পাকিয়ে যায়, কোন গ্রহকে আমরা দেখেই বুঝে ফেললাম ভালো তা না, সেই গ্রহটি কতটা বলশালী, এই ষোড়শ বর্গ বিচারের সমস্ত বিচারের থেকে অল্প অল্প অংশ করে নিয়ে যদি একটা চার্ট আমরা তৈরি করতে পারি, তাহলে দেখা যায় যে সেই গ্রহটি সম্বন্ধে যেমন একটা ধারণা আসে, এবং বিভিন্ন এই যে ষোড়শ বর্গের যে হরস্কোপ গুলো রয়েছে, ষোড়শ বর্গের যে একটি করে চক্র রয়েছে, এই ষোড়শ বর্গের চক্রগুলি কতটা উন্নত বা কতটা বাধাযুক্ত, কতটা সমস্যাযুক্ত, বা কোন বর্গে সব থেকে গ্রহরা বলশালী, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু সেই সব ব্যাপারে শুভ ফল পাবে। কোনো একটি বর্গে যদি গ্রহরা অশুভ থাকে, তাহলে সেই বর্গ অনুযায়ী যা যা ফল পাওয়া যায়, সেই অনুযায়ী কিন্তু একটা ধারণা তৈরি হবে। সাপোজ আমি বললাম যে হোরা চক্র দেখলাম, হোরা চক্র দেখে দেখা গেল যে গ্রহের অবস্থান শুভ নয়, তাহলে কোনো ব্যক্তির জীবনে হোরা চক্র যদি খুব একটা শুভ না থাকে, তাহলে তার অর্থ সম্পদ এইসব ব্যাপারে কিন্তু অনেক বেশি লড়াই করতে হবে, অনেক বেশি তাকে লড়াই করে অর্থ উপার্জন করতে হবে, তার ব্যয় বাড়বে। এইভাবে আমরা বিচার করব। নবাংশকে সঠিকভাবে বিচার করলে দাম্পত্য জীবনে কতখানি সুখ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে নবাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি রাশিচক্র দেখে যদি দুম করে বলে ফেলি যে দাম্পত্য জীবনে সুখী হবে, তা না, কারণ নবাংশের বলাবলের ওপরই দাম্পত্য জীবনে কতটা সুখ অসুখ তা নির্ণয় করে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের বলবো অবশ্যই নিজের রাশিচক্রটি বিচার করাবেন, এবং নিজেরাও যদি বিচার করতে শেখেন বা আপনারা এই শাস্ত্রটি নিয়ে নিজেরা যদি ইন্টারেস্টেড হন, তাহলে বাদবাকি যে বর্গগুলো রয়েছে, অর্থাৎ ষোড়শ বর্গ রয়েছে, ষোড়শ বর্গের বাইরেও আরো অনেক বর্গ রয়েছে, সেই বর্গগুলো নিয়েও যদি আপনারা দেখে নেন গ্রহরা কিভাবে অবস্থান করছে। এর পাশাপাশি আপনাদের দেখতে হবে গোচর ফল, বর্তমানে গ্রহের অবস্থান, গ্রহরা কিভাবে অবস্থান করছে, বর্তমানে কোন ঘরে রয়েছে, তার একটা প্রভাব কিন্তু অবশ্যই রয়েছে, সেটাকে ট্রানজিট বলে। এর পাশাপাশি আপনার জীবনে কোন দশা এখন চলছে, তাহলে এই দশা চক্র, ট্রানজিট, ব্যক্তিগত রাশিচক্রের ওপর 90% জোর দেবেন, এবং এই ষোড়শ বর্গ, এইগুলো নিয়ে যদি ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে নেন, নিজের জীবনের সমস্ত ঘটনা, নিজের জীবনের উত্থান পতন, নিজের জীবনের এগিয়ে চলা, এই সমস্ত ব্যাপারে একটি সঠিক রূপরেখা কিন্তু আপনারা পাবেন। তাই ষোড়শ বর্গকে অবহেলা করবেন না, ষোড়শ বর্গকে অবশ্যই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য, এটি মাথায় রাখবেন এবং একে অবশ্যই গুরুত্ব দেবেন। পরবর্তী ভিডিওতে ষোড়শ বর্গের বাইরেও আমাদের জীবনে আরো বিভিন্ন বিচারের বিষয়বস্তু রয়েছে, তা নিয়ে আলোচনা করব। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আমি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, জ্যোতিষশাস্ত্রই নয় শুধু, হস্তরেখা, বাস্তুবিদ্যা, সংখ্যাতত্ত্ব, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনায় আসি। আপনারা অনুষ্ঠানগুলো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অনুষ্ঠানগুলোর সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্টস লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন। আজকের মতো শেষ করলাম, নমস্কার।